সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় এক্সিট ও বৈধতা। এক্সিট ও বৈধতা। আজ ঢাকায় একটি সেমিনারে অনেক বক্তা কথা বলেছেন একটি বিষয়ে, সেটা হলো যে অন্তর্বর্তী সরকারকে নিরাপদ প্রস্থান বিষয়ে ভাবতে বলেছেন এবং পরবর্তী রাজনৈতিক সরকার এই সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বা অন্যান্য সিদ্ধান্তগুলোর বৈধতা দেবেন কিনা সে বিষয়েও ভাবতে বলেছেন। অন্যান্য প্রাসঙ্গিক বিষয় তো থাকবেই আলোচনায়। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য এবং স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে কথা শুরুতে বলছিলাম, যেই সেমিনারের কথা বলছিলাম, সেই সেমিনারের একজন সম্মানিত আলোচক আমাদের সাথে উপস্থিত আছেন, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনার কাছ থেকেই শুনি যে এই সেমিনারে কি আলোচনা হলো আর এই কথাগুলো কেন আসছে এখন। ধন্যবাদ আপনাকে। আসলে সেমিনারটা ছিল দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, অর্থাৎ দেশের যে সামগ্রিক পরিস্থিতি, এটা নিয়ে আলোচনা হয়েছে। সেমিনারে তো বক্তা অনেকেই ছিল, আমিও কথা বলেছি। সেখানে মূলত যে জিনিসটা গুরুত্ব পেয়েছে, নির্বাচন হবে কি হবে না, নির্বাচন কবে হবে, নির্বাচন আদৌ হবে কি না, এইসব ব্যাপার, এবং সরকার নির্বাচন না দিলে কি হবে, দিলে কি হবে, সব বিষয়ে আলোচনা হয়েছে। তো সেখানে যে প্রাধান্য পেয়েছে, সবাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের উপরে আস্থা রাখতে পারে নাই, কেউ আস্থা রাখতে পারে নাই। কারণ নির্বাচন যে হবে এটা কেউ আস্থা রাখতে পারে নাই। সবাই মনে করে, আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে আমি মুসলমান হিসেবে আল্লাহ আর ডক্টর মোহাম্মদ ইউনূস জানে নির্বাচন কবে হবে, আর কারো বলার ক্ষমতা নেই। কারণ প্রত্যেকটা সময়ে সেই লন্ডন বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক থেকে শুরু করে যতবার যত কথা বলেছে, সব জায়গায় কিন্তু তবে কিন্তু এগুলো জড়িত থাকছে। সর্বশেষ যে ডিসেম্বরের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে প্রেস সেক্রেটারি, সেখানেও কিন্তু বলেছে, শেষে বলেছে যে বিচার এবং সংস্কারকে এটা ত্বরান্বিত করতে হবে। শর্ত কিন্তু দেওয়া। সংস্কারের সময় তো খুবই ঘনিয়ে এসছে। আমরা 31 তারিখের মধ্যে হয়তো রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া সংস্কার প্রস্তাব দেওয়া হবে এবং রাজনৈতিক দলগুলো সেগুলো দিলে হয়তো 5 তারিখের মধ্যে সংস্কার। না, দেখেন, সংস্কার প্রস্তাবে যদি বলেন, ঐক্যমত্য কমিশন প্রথম দিকে স্প্রেড নোট দেয়, সেখানে তারা কিছু আলোচনার বিষয় অন্তর্ভুক্ত করে। আর আগে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তো প্রস্তাব নিয়েছে, তার ভিত্তিতে একটা এজেন্ডা স্থির করে। কিন্তু এই এজেন্ডার ভিতরে যেমন আনুপাতিক নির্বাচন ছিল না, তো আর বাকি যা কিছু আলোচনা হচ্ছে মোটামুটিভাবে বিএনপি যে 31 দফা, বিএনপি বললে হবে না, বিএনপির সাথে যত দল ছিল তাদের সাথে আলোচনা করে যে 31 দফা, এর বাইরে কিন্তু হয় নাই কিছু, কিন্তু এর ভিতরেই আলোচনা হয়েছে। এবং এই ঐক্যমত্য কমিশন 20টা মৌলিক সংস্কারের কথা তারা মনে করেছে। এটা আমরা জানি, তারা যেটা মনে করে সেটাই মৌলিক। আমার কাছে তো সবই মৌলিক। এর ভিতরে 12টায় একদম একমত হয়েছে, এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যেগুলো এজেন্ডার ভুক্ত ছিল না সেগুলো নিয়ে সমস্যা। যেমন ঐক্যমত্য কমিশনের মিটিং চলছিল, অনেক কিছুতে অগ্রগতি হচ্ছিল, হঠাৎ করে ঐক্যমত্য কমিশন থেকে উঠে গিয়ে জনসভা করলো। জনসভায় আনুপাতিক নির্বাচন না দিলে আমরা নির্বাচনে যাব না, জুলাই সনদ অত তারিখের ভিতরে না দিলে আমরা নির্বাচনে যাব না, এইসব কন্ডিশনগুলো দেওয়া হলো। তাহলে ঐক্যমত্য কমিশনও আছেন, আবার আলটিমেটামও দিচ্ছেন। এটা কি নেগোসিয়েশনের কথা হলো? আবার যেমন বলছে যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে আছে, জামাত ইসলাম কিন্তু অলমোস্ট সব জায়গায় নমিনেশন দিয়ে ফেলছে। উনি আবার তাহলে নমিনেশন দিল কেন? উনি যদি অনুপাত ছাড়া নির্বাচনই না করে তাহলে নমিনেশনগুলো দিছে কেন? এটা সেটেল না হয়ে তাহলে এখন ধরেন অনুপাতিক নির্বাচন হলো না, কারণ এটা তো স্ট্রং ডিবেট আছে এটার ব্যাপারে, যে আনুপাতিক নির্বাচন যেখানে উচ্চ গণতান্ত্রিক মান দরকার, চর্চা দরকার রাজনীতিবিদদের দলের মধ্যে, সেটা যেহেতু অনুপস্থিত,
সেখানে তো আনুপাতিক নির্বাচন তো আমাদের দেশে কিন্তু ফিজিবল না। কারণ তাহলে দেখবেন যে যেমন নেপালে আনুপাতিক রাজা তারা আপনার আনুপাতিক নির্বাচন আসলো। আনুপাতিক নির্বাচন 12 বছরে 17 বার সরকার পতন করছে। ইসরায়েলে আনুপাতিক নির্বাচন আছে, নেতানিয়াহু 30%-এর বেশি ভোট পায় না, আর 100টা রাজনৈতিক দল আসে। এটার কতগুলো দল 3 বছর 4 বছরে মারা যায়, আবার দল গোছায়। আনুপাতিক নির্বাচনে ওই 100% 70% বাইরে যায়, সব নেতানিয়াহু চাপ মারে যে গাজা খালি করো, মুসলমান নিধন করে, আমেরিকার সাহায্যে নিধন করে। তো সুতরাং আমাদের দেশের উদাহরণ কেন আনুপাতিক নির্বাচন? আমাদের সামনে তো গাজা নাই, গাজা নাই, কিন্তু গাজা ক্ষতি অসুবিধা নাই তো। ফখরুল ইসলাম আলমগীর করছেন না, দক্ষিণপন্থার আবির্ভাব ঘটছে না। হ্যাঁ, আপনি বলেন যে আমাদের দেশেই বলেন একটি দল, যে দলটি 2018 সালে সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, হ্যাঁ, শুধু স্থানীয় সরকার নির্বাচনে যখন সর্বশেষ নির্বাচনে গিয়ে আক্রান্ত হলো আওয়ামী লীগের দ্বারাই, এরপরে থেকে বেঁকে বইছে। তো তাহলে কি তাকে কি ফেসিবাদের হাফ, যদি জামাত জাতীয় পার্টি পুরা দোসর হয় তাহলে অন্তত হাফ দোসর তো হবে, তাই না? এখন তারাও কয় আনুপাতিক নির্বাচন। ইসলামী আন্দোলনের কথা বলছেন, ইসলামিক আন্দোলন বাংলাদেশ। আচ্ছা, জামাত ইসলাম এজেন্ডাভুক্ত নাই, তারা আনুপাতিক নির্বাচন চায় নাই প্রথমে, হঠাৎ করে এসে চায়, তাহলে বদলে গেছে। আবার বিএনপি বলছে নির্বাচনের পরে তারা যদি যেতে সরকার ফর্ম করে তাহলে জাতীয় সরকার করবে। তারপরে ছোট ছোট দলগুলোকে কিন্তু গ্রিন সিগন্যাল দিছে কয়েকজনকে, তার ভিতরে একজন গেছে বাহাদুরি করে আগেই চলে গেছে সেন্টারে, চলে যাওয়ার পরে ধাওয়া খাইছে। ভাই তোর তো লোক নাই, তুই বুঝে শুনে যাবি না, বিএনপির নেতাদের বলে যাবি না, সেন্টারে গেছে, নাম না কয় ভালো নাম। এরপরে বাকি গেছে, সে এখন আনুপাতিক নির্বাচন চায়। আপনি বলেন তো, এই জন্যে এই রাজনীতিবিদদের যদি আপনি আনুপাতিক নির্বাচনে যান, তাহলে তারা যে কোনো ইস্যুতে আপনার তাদের সিদ্ধান্ত পাল্টাবে, সরকারের পতন ঘটবে। আবার যুক্তি আছে যে তারা বলতেছে কেউ মানে সংসদ এবং উচ্চকক্ষ দুটোতেই আনুপাতিক নির্বাচন চায়, আবার কেউ আবার শুধু উচ্চ কক্ষে চায়। আসবো উচ্চ এবং নিম্ন কক্ষ নিয়ে আলোচনায় আপনার কাছে আসবো। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে একটু শুনে আসি এক্সিট এবং বৈধতার বিষয়। কেন এক্সিটের প্রশ্ন এখন আসলো, আর পরবর্তী রাজনৈতিক সরকার বৈধতা দিবে কিনা সে বিষয়ে ভাবতে বলেছেন আলোচকরা। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচকের শুভেচ্ছা। এটা সবার জন্য একই ব্যাপার প্রযোজ্য। আপনি আজকে যা করবেন আগামী দিনের জন্য সেটা আপনার জন্য থেকে যাবে। ভালো কাজ করবেন, ভালো ফল পাবেন, মন্দ কাজ করলে মন্দ ফল পাবেন। এই জন্য এই এক্সিটটা কিভাবে হবে? একটা বছর আপনি রাজনীতিবিদদের নথি লিখছেন, রাজনীতিবিদদের কারণে অকারণে লেফট রাইট করাইছেন, রাজনীতিবিদদের নিয়ে আপনি তামসা করছেন। রাজনীতিবিদরা যখন আপনার যেটা চাইছে সেটা না দিয়ে আপনি আপনার প্রয়োজনে জাতীয় ঐক্য গঠন করার জন্য এটা সম্পূর্ণ সুযোগে সদ্ব্যবহার করছেন আপনার জন্য। তো রাজনীতিবিদরা এই যে কথাটা আজিজ ভাই বললেন যে কতগুলোর মধ্যে কতগুলো মেনে নিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা কি বলে, গণতন্ত্র কি বলে, 51% হলেই তো আপনি গণতন্ত্র উইন। তো সেইখানে আপনার ঐক্যমত কমিশনে 826টির মধ্যে 51টি বাদে বিএনপি কিন্তু সবগুলোই মেনে নিয়েছে। ইভেন নারী আসনে 100টা সিটে সেটাও মেনে নিয়েছে। নির্বাচন কিভাবে হবে এটা এমন কিছু না, আপনার কিভাবে হবে এইটা একটা বড় ব্যাপার, বড় খরচের ব্যাপার। বড় নারীরাও 3টা আসনে করবে কিনা, আপনি ঘূর্ণায়মান হবে কিনা, রাজি হবে কিনা, কারণ মানুষকে অপমানেরও একটা সীমা থাকে। তো সেইখানে হয়তো বা আলোচনায় সেটা আংশিক, ওইটা আলোচনার ব্যাপার। আপনার প্রত্যেকে সহনশীল হতে হবে, তাহলেই না গণতন্ত্র সঠিকভাবে পরিচালিত হবে। সেইখানে আপনি কারো জন্য পৌষ মাস, কারো জন্য সর্বনাশ, তা তো হতে পারে না। আপনি সেটাই আবিষ্কার করেছেন বা আপনি সেটাকে এস্টাবলিশড করেছেন, কারো জন্য পৌষ মাস, কারো জন্য সর্বনাশ। আপনি কোনো একটা দলকে আপনি প্রধানমন্ত্রীর প্রোটোকল দিচ্ছেন,
ডগ স্কোয়াড দিচ্ছেন, আপনি হাজার হাজার পুলিশ, 12,000 পুলিশের স্কোয়াড দিচ্ছেন, আপনি 3 বাহিনীর স্কোয়াড দিচ্ছেন, আপনি গোয়েন্দা সংস্থার দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, আপনি তাদেরকে ছৌ মেরে বাজ পাখির মতো একদম ভেতরে কোলের মধ্যে ঢুকায়, আপনি আবার কামান মধ্যে ট্যাঙ্কারের মধ্যে ঢুকায় তাদের নিয়ে এসে আবার সেভ করছেন। এই যে আবার কারোর জন্য একদম চরম মারামারি হচ্ছে, মব হচ্ছে, বলছে, রিকোয়েস্ট করছে, আপনি অ্যারেস্ট করছেন না, আপনি পুলিশকে কিছু বলছেন না, আপনি আইনের অনুশাসন কায়েম করছেন না, আপনি মবের রাজত্ব সৃষ্টি করছেন। তো এই মবের রাজত্ব আয়না ঘরের জন্য ওয়ান অফ দেম, অনেকগুলা ভালো ভালো গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে আয়না ঘরে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, গুম একটা গুরুত্বপূর্ণ ইস্যু, খুন একটা গুরুত্বপূর্ণ ইস্যু, জেলখানায় বন্দীদেরকে জেলখানায় আপনার প্রত্যেককে ডান্ডাবেড়ি পরানো একটা গুরুত্বপূর্ণ ইস্যু, ভোটে চরমভাবে কারচুপি করা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে ইস্যুগুলোকে কেন্দ্র করে পতিত সরকারকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। তাহলে আপনি যদি সেম কাজটা করেন কিংবা তার চেয়ে বেশি করেন, আপনি 10 মাসে সর্বশেষ লাস্ট 10 মাসে আপনার পুলিশের নথি বলে যে 5,554টা শুধু খুন হয়েছে। তো সেই যদি খুন হয়ে থাকে, আপনি কয়টা খুনের বিচার করেছেন? আপনি কেন বিচার করতে পারেন নাই সেটাও তো আপনি জনগণের কাছে খুলাসা করলেন না। ঈদের দিন যখন মানুষ আশা করে তার রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের কর্ণধার তাকে ঈদের শুভেচ্ছা জানাবে, আপনি সেই দিন নির্বাচনের ডেট ঘোষণা দেন, তাও যদি আর তবে দিয়ে। আপনার মধ্যে কতটুকু অন্যরকম চিন্তা ভাবনা থাকলে আপনি ওই দিন সন্ধ্যাবেলা যখন ঈদ পড়ে গিয়েছে তখন আপনি ঘোষণা দিলেন। বলতে কি বোঝায়? আপনি অন্যরকম বলতে এইখানে অন্যরকম একটা মানসিকতা কাজ করে, যদি তবে যেখানে থাকে সেখানে সলিড কাজ করে না, সেখানে একটা অন্যরকম গন্ধ আছে। এটা অনেক সময় মানে বোঝা যায় কিন্তু বলা যায় না, এরকম একটা ঘটনা। আপনি আপনার প্রয়োজনে আপনি কিন্তু জাতীয় ঐক্যের ঘোষণা দেন একের অধিকবার। আপনার কি দরকার ছিল? আপনার বিমানে যখন বিধ্বস্ত হলো সেটা আপনি বলতে পারেন খুব কড়া করে যে এটার পুঙ্খানুপুঙ্খানু জাস্টিফাই করো, কি কোথায় সমস্যাটা হয়েছে, এবং যারা আহত তাদেরকে যত খরচ লাগুক, বাংলাদেশ রাষ্ট্র, এইটা বাচ্চা ছোট্ট ছোট্ট পাখি, এদেরকে আগে বাঁচানোর চেষ্টা করো, এদের জন্য আমি যাব। সেটা না করে আপনি তাদের কারণে আপনি যখন আপনার উপদেষ্টারা 9 ঘন্টা বন্দি থাকলো, আপনি বলা নাই কওয়া নাই সবাইকে ডাক দিলেন, কিন্তু ওই ব্যাপারে কিছুই বললেন না। এই যে ব্যাপারে ডাকলেন ওই ব্যাপারে বললেন না। ওই যে আপনি বললেন যে এই যে কি গন্ধটা, কি এই গন্ধটা হলো এরকম, আপনি একটা কারণে ডাকলেন কিন্তু এটা বুঝালেন না। সবখানে কিন্তু অতি চালাকি ব্যবসা করা যায় না, অতি চালাকি ব্যবসাটা সব জায়গায় ঠিক না। কি বললেন? ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য সংহত করার জন্য বলেছিলেন তিনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদ তো এখানে ধরা পড়ে নাই, সন্দেহ করা হচ্ছে যে কথিত আছে যে ওখানে আছে, 1-2 জনের উপর ডিপেন্ড করে না যে এরাই সব ফ্যাসিবাদ। আপনি কেন ফ্যাসিবাদকে এতদিন জিয়ে রেখেছেন? সেটা এই 1 বছরে যদি আপনার তাদের বিচারের কাঠগড়ায় নিয়ে আসতেন যারা দেশ থেকে পালিয়ে যায় নাই, আপনার ছত্রছায়ায় পালিয়ে গেছে। কারণ ইতিমধ্যে সেনাপ্রধান খুলাসা করছে যে সে মানুষের জীবন রক্ষার তাগিদে সে তার কাছে রেখেছিল, কিন্তু তারপরে কি হয়েছে সে আর ওটা বলে নাই। কিন্তু আমরা তো কোনো সামরিক দেশে থাকি না যে তাকে আমরা কারণে অকারণে জবাবদিহিতার কাছে যাব। আমরা যে রাষ্ট্রের আন্ডারে থাকি সে রাষ্ট্রের কর্ণধারের কাছে জবাব চাবো। রাষ্ট্রের কর্ণধার আমাদের খুলাসা করে বলুক সেনাপ্রধান কি করেছে, সেনাবাহিনী কি করেছে, না উনি কি করেছে। এতগুলো মানুষ পালিয়ে গেল, আর যারা পালিয়ে গেল এরাই তো একমাত্র আওয়ামী লীগ না। প্রত্যেকটা থানায় থানায়, জেলায় জেলায়, ইউনিয়নে আওয়ামী লীগ যারা ছিল তারা কোথায় গেল? তাদের যদি আপনি শাস্তির আওতায় আনতেন, আইনের আওতায় আনতেন, তাদের অর্থগুলোর যদি তারা ঠিক জবাব দিতে না পারতো, তাহলে যদি সম্পত্তিগুলো অর্থগুলোকে ক্রোক করতেন। অর্থ তো এখন দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন তারা বাসায় বাসায় গিয়ে অর্থ নিয়ে আসছেন। হ্যাঁ, তারা আপনি সুযোগ করে দিলে তো নিয়েই আসবে। আপনি তাদেরকে এত প্রটোকল দিচ্ছেন, তারা তো এখন যা ইচ্ছা তাই করতে পারে। আপনি যদি আওয়ামী লীগের সাবেক এমপি, পতিত সরকারের স্বৈরাচারের, আপনার যদি মনে হয় যে সে এফেক্টেড, সে সমস্যা, সে কেন অ্যারেস্ট হয় না, আপনি থানাকে, পুলিশকে খবর দিতে পারেন। আপনি তো তার বাড়িতে গিয়ে চাঁদাবাজি করতে পারেন না।
চাঁদা দাবি করতে পারেন না। এবং একটা রিক্সাওয়ালার ঘর থেকে যখন 2.5 কোটি টাকার যখন চেক পাওয়া যায়, 20 লাখ টাকার যখন এফডিআর পাওয়া যায়, টিনের ঘর থেকে যখন 4 তলার ফাউন্ডেশন পাওয়া যায়, তখন আপনার বুঝতে হবে যে সমস্ত বাংলাদেশটা কিসের মধ্যে নিমজ্জিত হয়েছে। যখন আপনার উপদেষ্টা, আমি লাস্ট শেষ করি, উপদেষ্টা যখন নিজে, যাকে আপনি মাস্টার মাইন্ড বলেছেন, সে মাস্টার মাইন্ড যখন নিজে তার ফেসবুকে, এই সরকারই তো ফেসবুক সরকার, যখন ফেসবুকে যখন জানান দেয় যে বিশেষ একটা দলের কেউই আর শুদ্ধ নয়, সব অশুদ্ধ, খারাপ হয়ে গেছে, তখন সেও তো ওই তাদেরই একজন। এবং তার যখন এই খবরও পাওয়া যায় যে তার ফ্যামিলি মেম্বারের ব্যাংকে বিদেশে টাকা এতগুলা, এত কোটি টাকা, ফেসবুক স্ট্যাটাসে তার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টও দিয়েছেন, সেখানে কিন্তু এরকম কিছু দেখা যায়। ফাইন, এটা হতেই পারে। আমরা তারটাও ফেসবুকে পড়েছি, তার ভাইয়েরটাও ফেসবুকে পড়েছি, এবং এই সরকারও যখন তখন ফেসবুকে লেখে আবার ফেসবুক থেকে ডিলিট করে। আমরা এটাই তুললাম, আমরা কিন্তু বলি নাই যে অমুক পত্রিকা অমুক টেলিভিশনে দেখেছি, আমরা বলেছি। তারেক রহমান সাহেব আজ একটি কথা বলেছেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলে লিপ্ত, যে কোনো ভুল সিদ্ধান্ত গণতন্ত্রের উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এটা ওই দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে সরকারের ভিতরে সরকার আছে। তারেক রহমান সাহেব বলেছেন যে এখন একটা গ্রুপ আছে, তারা বাধা করে। হ্যাঁ, তা তো বটেই। আপনি বলেন একটা অন্তর্বর্তীকালীন সরকার, নামই বলে যে এটা একটা বিশেষ সময়ের সরকার, নির্বাচন কেন দেয় না? এবং নির্বাচনের কথা আসলেই ধরেন এই যে মাহমুদুর রহমান মান্না, তার প্রিয় ছাত্র ছিল, একটা টকশোতে আমার সাথে ছিল, তাকেই ধরছিলাম যে আপনারা এই দৈনিক দেখা করতে যান কেন, ডাকলেই যান কেন? হ্যাঁ, তো তখন বলে যে যাই, ডাকে, যখনই দেশে ক্রাইসিস হয় তখন আমাদেরকে ডেকে উনি দেখায় যে আমরা অভ্যুত্থানের সব শক্তি এক আছে, এটা দেশ এবং বিদেশকে জানান দেওয়ার চেষ্টা করে। তো বললো যে তা আপনি জিজ্ঞেস করেন না? কয় যে না, আমরা প্রশ্ন করি, উনিও কথা বলে হয়তো, কিন্তু যখন প্রশ্ন করি তখন উত্তর দেন না, তিনি মৃদু হাসেন। হ্যাঁ, তো বলেন একটা সরকার প্রধান উত্তর দিবে না? এই যে ডেকে নিয়ে হঠাৎ করে মোস্তফা জামাল হায়দার বলে দিল 4-5 দিনের ভিতরে ইলেকশনের ডেট দিবে। রুহিন হোসেন প্রিন্স ওখানে ছিল, সে পরের দিনই কিন্তু সাংবাদিকদেরকে বলে দিল যে না, ওনাকে সবাই আমরা বলেছি আজকে দেশের যে ক্রাইসিস, আপনার ক্রাইসিস হলেই আমাদেরকে ডাকেন, ডাকার পরে মোটামুটি শান্ত হয়ে যায়, সব মনে হয় ঐক্য দেখান, এরপরে আর কিছু করেন না, আপনি নির্বাচনের ডেট দেন, ডেট দিলেই দেখবেন যে সব কিছু মোটামুটি সব মানুষ নির্বাচনের দিকে ঢুকবে, এই সমস্যা তৈরি হবে না, এবং অভ্যুত্থানের শক্তি সব এক থাকবে। ডেট দেন। উনি শেষ পর্যন্ত বলছে যে আচ্ছা আপনাদের কথা আমি শুনলাম, দেখব, এই পর্যন্তই শেষ। কিন্তু মোস্তফা জালাল হায়দার কই পাইল? উনি এসে করলে 4-5 দিনের ভিতরে ডেট দিবে। এখন 5 তারিখ, 5ই আগস্ট একটা চেঞ্জের দিন আছে, সেদিন হয়তো উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, হয়তো একটা কিঞ্চিত সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমি শিওর উনি যদি তবে দিয়েই বলবে হয়তো, কিন্তু যদি তবে দিয়েই বলবে। আমি আশ্চর্য হই, একই লোকের দ্বিচারিতা কেন? তিনি সারা বিশ্বে বক্তৃতা দেন, বক্তৃতাদের টাকাও পান, তিনি বক্তৃতা সেখানে পরিষ্কার করে বক্তৃতা দিতে পারেন, আর বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নিয়ে এত হেয় করে, ডাকে 3-4 ঘন্টা বাদ, আবার বিএনপি অনেকবার দেখা করতে চাইছে, ডাকে না। এত তুচ্ছ তাচ্ছিল্য করে, এত শক্তি কোত্থেকে পায় উনি? এত শক্তি কোথার থেকে পায়? এই জন্য আমি বলছি যে এখন এই দেশের যে রাজনৈতিক দলগুলো কিন্তু বিরাট ধরনের জিম্মি হয়ে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জিম্মি হয়ে গেছে, এবং অথবা ওনার ইঙ্গিতেই আপনি দেখেন একটা উদাহরণই আছে যে 144 ব্রেক করে শাহীন আখতার সামনে ছিল, আওয়ামী লীগের কর্মকর্তা 1 ঘন্টার আলটিমেটাম দিল, আওয়ামী লীগের কার্যকরী স্থগিত হলো, কিন্তু অন্যের দাবি মানে যখন ছাত্ররা দাবি করে ওই ছাত্রদের সঙ্গে এনসিপি, তখন সেটা মেনে যায়। কিন্তু বিএনপি বড় দল, যে সবাই বলে জনশ্রুতি আছে আগামী সরকার ইলেকশন হলে যত সমালোচনাই হোক কেন সরকার গঠন করবে, অথচ তাদের কথা শোনে না, তার কথা শোনে না, উনি মৃদু হাসে, খেলা করে। এবং তিনিই বলেছেন বিরোধী দল এই যে অনৈক্য তৈরি হয়েছে সবগুলো দলে, সামনে নির্বাচন
হতে পারে, এটার একটা যেমন কারণ আছে, তেমনি উনি নিজে কিন্তু এই বিরোধটা তৈরি করছে নিজে। তিনি বলছেন না একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, উনি বিএনপিকে মিট করে জাপানে বলেছিলেন, জাপানে বলেছিল। তারপরে সব দলকে ডাকে 28টা দল হাজির হয়েছে, 25টা দলই বলছে ডিসেম্বরে নির্বাচন দেওয়া ঠিক। হ্যাঁ, দেয় নাই তো উনি, দেয় নাই। এরপরে আরেকবার বলছে যে ওই কোন ইয়ার টাইমস, ফিনান্সিয়াল টাইমস নাকি, এটাকে বলছে যে একটি দল পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে সরকার চালানো যদি অসম্ভব করে তোলে তাহলে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। দেখছেন কারবারটা? তো বিএনপিকে মেন করছে। তার মানে বিএনপি এবং বিএনপির সাথে যে দলগুলি আছে সেই দলকে উনি বিরোধী দল বানায় ফেলছে মানসিকভাবে, যার ফলে এখন দেখেন একটা গ্রুপ, এই যে বলা হচ্ছে দক্ষিণপন্থী দলগুলো একদিকে চলে গেছে, তার সাথে এনসিপি, আর বাকিগুলো আর একদিকে। এই ডিভিশন তো উনি করে দিচ্ছে, এবং আলটিমেটলি ইলেকশনে কি হবে জানি না, কিন্তু এই ডিভিশনটা তো হওয়া উচিত ছিল। উনি তো এখানে ফুয়েল দিয়েছে। আপনার কাছে আসবো, ডিভিশনে কি ফুয়েল দিয়েছে আপনার কাছে কি তাই মনে হয়? এটা তো আর বলার অপেক্ষা রাখে না। ডিভিশনে ফুয়েলের তো ওই যে বিমানের ফুয়েল নাকি 70 গুণ বেশি দাহ পদার্থ থাকে তার মধ্যে, বুঝছেন? আমার তো মনে হয় যে উনি এখন যে অবস্থা, এই 70 গুণ বেশি ফুয়েল দিয়েছে। নইলে এত তাড়াতাড়ি একটা বছর যায় নাই যে সরকারের, সেই সরকার ইন্ট্রিম গভর্নমেন্ট, সব দল অনির্বাচিত, তবে সব দলের সমর্থন ছিল, এরকম একটা সরকার এরকমভাবে আস্থা করে নিক্ষিপ্ত হবে এটা কিন্তু চিন্তাই করা যায় নাই। আপনি দেখেন 6 মাস 2024-এর আগে, ইলেকশনের 6 মাস আগে থেকে বা পরে যেমন একটা গুঞ্জন ছিল চুপি চুপি যে শেখ হাসিনা সময় শেষ, ঠিক এই সরকারকে নিয়েও কিন্তু এখন এই ধরনের কথা বলে। নইলে দেবপ্রিয় ভট্টাচার্য, আমার হিসাব মিলে না, উনি কিন্তু এই সরকারের পক্ষের লোকই ছিলেন, এই সরকারের হয়ে কাজও করেছেন সংস্কারে। তাহলে উনি যখন এখন এই কথা বলছেন যে সরকারের ভিতর সরকার আছে, এই সরকার কিভাবে কোন এক্সিটে যাবে, পরবর্তী সরকার এসে তার কতটা কাজের বৈধতা দিবে, এই জিনিসগুলো, এই কথাগুলো আমরা কিন্তু বলেছিলাম অনেক টকশোতে, যে এই যে এত সংস্কার করছে, যে সরকারই আসুক, বিএনপি না আসলেও যে সরকারই আসুক, তো পরবর্তী সরকার যদি হাজয় যুক্ত হয়েছে 3 বার না বলে যদি এটাকে বৈধতা না দেয়, তাহলে কিন্তু এটা 1/11 সরকারের মতোই এটাও কিন্তু উষ্টাগত হবে। কারণ পরবর্তীতে আওয়ামী সরকার কিন্তু ম্যাক্সিমাম সংস্কার কিন্তু মেনে নেয় নাই। 2020 সাল নাগাদ 33% নারীদের যে রাজনীতিতে অংশগ্রহণ, সেটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটা প্রশ্নের মুখোমুখি বসে আছে, এখন পর্যন্ত কিন্তু এটা হয় নাই। 20 থেকে 25 পর্যন্ত সময় বাড়িয়েছে, কিন্তু সেটাও কিন্তু আর হয় নাই। তো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে সরকারের প্রত্যেক দিনের কাজের আগে নিজের চিন্তা করা উচিত। সরকার একটা দেশকে পারত, এই দেশে সবার আন্তরিকতা ছিল, রাজনীতিবিদদের আন্তরিকতা ছিল যে এই দেশটাকে যাতে ভালোভাবে নিয়ে যাওয়া যায়, খাদের কিনারে তোলা যায় অন্তত পক্ষে। কিন্তু উনি খাদের কিনারে তোলার চেয়ে খাদের গভীরের থেকে গভীরতর জায়গায় পৌঁছে দিচ্ছেন। কারণ এইটা মনে হয়, আপনি মবগুলো দেখেন, আপনি কোন মবটার বিচার হয়েছে আপনি বলেন, এবং সরকারের ভিতর থেকে যাদের নিয়ে কথা উঠছে, সরকারের বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত তাদের নিয়ে কথা হচ্ছে, সরকার কি একটা শব্দ করেছে? করে নাই। শিক্ষা নিয়ে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, শিক্ষায় সরকার কি এই 1 বছরের মধ্যে একটা বারের জন্য বলেছিল যে ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের বই খাতায় ফিরে যাও? বলে নাই। একটা বারের জন্য আপনার ব্যবসায়ীদের যে আপনার সিন্ডিকেট, সরকার কি বলেছে যে সিন্ডিকেট যে কোনো উপায়ে সিন্ডিকেট বন্ধ করতে হবে? সিন্ডিকেট সরে গেলে কিন্তু মিনিমাম 10% দাম প্রত্যেকটা জিনিসের কমে যায়, মিনিমাম রাতারাতি। তো সিন্ডিকেট ভাঙতে পারে না। সিন্ডিকেট ভাঙার জন্য আওয়ামী লীগের সময়ের প্রতাপশালী মানুষ যে কিনা পরবর্তী এই সরকারের সময় মামলা খেয়েছে, সেই মামলাখোরকে আপনার বাণিজ্য উপদেষ্টা বানানো হয়েছে। তারপরে কি দেখেছি আমরা? এক কথায় সে 8 টাকা তেলের দাম একবার বেড়েছে, আবার আরেক দফায় 14 টাকা তেলের দাম বেড়েছে। এই যে এই অবস্থায় সোয়াবিন তেলে, তো এই অবস্থায় কোন জায়গাটায় দেখাইতে পারবেন যে এই সরকার এই জায়গায় ভালো কোনো স্বাক্ষর রেখেছে? আপনার যাকে মাস্টার মাইন্ড বলেছে, সেই মাস্টার মাইন্ড এখন মাথায় পতন ধরেছে মাস্টার মাইন্ডদের। তাহলে সরকার কাকে নিয়ে থাকে? তার ওই হিসাব করলে তো সরকারই নাই।
সরকারের মাস্টার মাইন্ডরা নাই, সরকারকে যে বসাইছে সে নাই, সরকার নাই। সরকারকে যে বসাইছে সে কয় দিনের জন্য বসাইছে? এই ইন্টারিম গভর্নমেন্ট থাকে 90 দিন, তার বৈধতা থাকার কথা। যদি ইন্টারিম হিসেবে, ইন্টারিম কোনো শব্দ নাই সংবিধানে, তারপরেও যদি আপনি ধরে নিলাম যে কেয়ারটেকারের মতো করে 90 দিন, সে 90 দিনের কতটা 90 দিন গেছে আপনার খেয়াল আছে? তো উনি কিভাবে, উনি এখন নির্বাচন দিবে, নির্বাচনের এদিক ওদিক হলে উনি হয়তো বা উনি ওনার মতো এক্সিট করবে। এক্সিটটা কিভাবে করবে? এক্সিটটা কিভাবে করবে? এটাও তো একটা ব্যাপার। সে তো ভাবার জন্য পরামর্শ দিয়েছেন আজ। হ্যাঁ, তো ভাবার জন্য পরামর্শতে উনি 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 ভাবতে থাকুক, উনি পরামর্শ নিক, উনি কিভাবে। কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু ধনীর প্রতি ধনী আছে। উনি যে জিনিসটা যেটাকে সৃষ্টি করেছে, এই মবগুলো উনাকে ধরবে। উনি এই জায়গা থেকে পুলিশের যে অবস্থাটা হয়েছে, পুলিশকে কি উনি সংস্কার করেছে? করতে পারে নাই। তাহলে পুলিশের যে এতগুলা হতাহত হলো, এদের জন্য কিন্তু উনাকে জবাবদিহি করতে হবে। যদি উনি এখন পর্যন্ত ওই এক কথায় আসলো আর একটা জাতীয় ঐক্যর চেহারা দেখালাম বিদেশিদের, ওটাই হবে না। চুলচেরা হিসাব উনি নিতে না পারলে উনার দোষ, কিন্তু যে পরবর্তীতে আসবে সে যদি চায় তাহলে তাকে তো দিতে হবে। তা একজন ইন্টারন্যাশনাল স্বীকৃতি পাওয়া ব্যক্তি, আমাদের দেশের নাগরিক, আমরা তো চাই ওনার সম্মান অক্ষুণ্ণ থাকুক, উনি আরো উত্তরাত্তর সম্মান বাড়ুক, আমরা এটা চাই। রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন, সেও এখন একই ভাষায় কথা বলছে। 2 দিন আগে যাদের দিয়ে বলানো হতো যে এই সরকারের দরকার 5 বছর থাকার, প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর দেখতে চাই, কই এখন কি কিছু আছে? এই ধরনের কিছু বলা হয়? এগুলা ঝাঁকে ঝাঁকে আসলে ঝাঁকে ঝাঁকে চলে যায়। তো রাষ্ট্র যদি ভালো না থাকে, রাষ্ট্রের জনগণ ভালো থাকবে কিভাবে? এবং বা রাষ্ট্রের জনগণ যদি ভালো না থাকে, সেটার দায় দায়িত্ব সম্পূর্ণরূপে সরকারকেই নিতে হবে, আপনি যেভাবেই বলেন না কেন। এম এ আজিজ, আপনার কাছে আসি। এই মুহূর্তে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করছে ট্যাক্স মানে শুল্ক কমানোর জন্য। শুল্ক কমাতে গিয়ে আমরা অনেক কিছু কিনছি যাতে শুল্ক কমাতে পারি। এই বৈঠক এবং শুল্ক, এই বিষয়ে একটু আপনার অ্যানালাইসিস। দেখেন, বৈঠক শুল্ক শ্রীলঙ্কা 35% যা ট্যাক্স ছিল তার উপরে কর বসিয়েছিল। প্রায় সব দেশ, ভিয়েতনাম বলেন, ইন্দোনেশিয়া বলেন, ভারত বলেন, সবাই কিন্তু ট্যাক্স কমিয়ে ফেলেছে। তাদের ট্যাক্স 20% নামায় ফেলছে, কেউ 15% করে ফেলছে, কিন্তু আমাদেরটা ওই জায়গায় ছিল। এরপরে এই ট্যাক্স আলোচনার মধ্যে একটা গোপন, ওই দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, কিন্তু একটা গোপন চুক্তি করেছে। এই গোপন চুক্তির ভিতরে কি কি আছে আমরা কিন্তু জানি না। গোপন চুক্তির পরে, তার আগে কিন্তু গম কিন্তু অলরেডি ইম্পোর্ট করেছে আমাদের গম 7 লাখ টন। হ্যাঁ, 7 লাখ টন গম এনেছে। অর্থাৎ আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের গ্যাপ, এই গ্যাপটা কমাইতে বলছে। সে জায়গায় গম আনছে, হয়তো আমাদের আরও কিছু আনবে। কিন্তু সবচেয়ে বড় কথা, ইতিমধ্যে 25টা বোয়িং কিন্তু অর্ডার দিয়ে দিচ্ছে। 25টা বোয়িং বাংলাদেশের জন্য অর্ডার দিচ্ছে, আমেরিকার থেকে আনতেছে। এখন আমার কাছে ডাউট হয় যে চুক্তি যে করলো, গোপন চুক্তি, আপনি খেয়াল করে দেখেন, একদিকে আলোচনা হচ্ছে দেশের অর্থনীতি শেষ, বিনিয়োগ নাই, এই নাই, সেই নাই, IMF সব শর্ত মেনে ফেলছে, সব কিছু, দেশের মার্কেট প্রাইস বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে গেছে। তো এরপরেও আপনি দেখেন নিউমারিং কন্টেইনার কিন্তু ঠিকই দিয়ে দিছে। এটা নিয়ে আলোচনা হচ্ছিল। এবং আমার কাছে গোপন চুক্তিতে করিডোর আছে কি না, আবার সামরিক ঘাঁটি দিচ্ছে কি না, এগুলো তো জানি না। অন্তর্বর্তীকালীন সরকারের কি অধিকার আছে জাতিকে না জানিয়ে গোপন চুক্তি করে? আপনি বলেন এখানে এখনো রাজনৈতিক দল কেন এই সরকারকে মাঠে নেমে তাড়ায় না? গোপন চুক্তি করার এখতিয়ার কিভাবে আছে এই সরকারের? অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি করে। গোপন চুক্তিতে কি আছে আপনি বলেন? মানবাধিকার কমিশনের অফিস দিছে, সেখানে কিন্তু তার ওয়ার্কের পেরিফেরি ঠিক করে দিছে, এটা মানলাম। কিন্তু এখন ধরেন এই মানবাধিকার কমিশনের যে টিম এখানে অফিস খুলতেছে, যে টিমটা আসতেছে, তার প্রধান হচ্ছে সমকামী। আমাদের বাংলাদেশের সমকামীদের অ্যাসোসিয়েশন আছে। এখন ধরেন তিনি আবার সমকামী আর এক বন্ধু লয়ে আসতেছে। এখন ধরেন আমাদের দেশের এই সমকামীরা যা ওই অফিসে যা বললো আমাদের রাইট নেই, আমাদের অধিকার দিচ্ছে না। আপনি কি সমকামী বৈধতা দিতে পারবেন বাংলাদেশে? বলেন। আমাদের দেশে ধরেন সেক্স ওয়ার্কার আছে,
হ্যাঁ, সেক্স ওয়ার্কার কিছু কিছু নিবন্ধন দেওয়া হয়, এটা ঠিক। সব স্ট্রিট গার্ল অনেক আছে, তো সব এসে একদিন অফিসে যায়, ধরে বললো যে আমাদের তো কোনো নাগরিক নেই, মান ইজ্জত নাই, আমাদের অধিকার দেয় না। এবার ওপেন সেক্স চাইলো, যেগুলো তাদের সব পশ্চিমা দেশে আছে, এগুলো কি করবেন? আমাদের বলে দিল হিল ট্যাক্সের, এরা এসে বলল, আদিবাসীরা এসে বলল যে আমাদের তো ওখানে আর্মি করে রাখছে, ক্যান্টনমেন্ট বানায় রাখছে, আমাদের কোনো ফ্রিডম নাই, আমাদের মারে, এই সেই করে। হ্যাঁ, তো আর্মি উঠান বলে দিল, কি করবেন আপনি? আবার এর উল্টাটাও হতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু কথা বলেন না, উনি শোনেন, এও তো হতে পারে যে মানবাধিকার কমিশন আছে, জনশ্রুতি আছে, উনি আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতেছে। জাতিসংঘ তো আমেরিকার ফাইন্যান্সেই চলে প্রধানত, এখন যা ঘটাবে উনি সব এই মানবাধিকার কমিশন বলে দিব ঠিক আছে, তার পক্ষে ডিসিশন। দুটোই হতে পারে, কিন্তু আমরা তো জানি না। আমার কথা হচ্ছে গোপন চুক্তি কেন করলো, সেটা কেন প্রকাশ করে না? দুই, ভারতের সাথে অনেক চুক্তি করে গেছে ফ্যাসিস্ট সরকার, চুক্তি এবং সমঝোতা মিলে প্রায় কোটা 30 করে আছে। এই চুক্তি তো একটাও বাতিলও করে না, আলোচনায় আনে না, ওপেনও করে না। আবার ঠিকই প্রথম দিকে বলছে যে আমাদের সাথে এই করলে আমরা 7 সিস্টারে দেখে দেবো, দিয়ে একটা আউলা বাজায় দিচ্ছে। তো ইনি তো গোপনে কাজ করতেছে, আশ্চর্য ব্যাপার। পৃথিবীতে যখন যায়, আমার কাছে কেন যেন মনে হয় যে সারা পৃথিবীটা তার চারণ ক্ষেত্র। 54,000 বর্গ মাইল এই দেশের, তার জন্য তো 54,000 বর্গ মাইল যদি বাদ হয়ে যায়, কিছু আসে যায়? তার কিছু আপনার আমার না আসে যায়, তার জন্য কিছু আসে যায়? এই 54,000 বর্গ মাইল ফেস্ট্রেট হয়ে গেল, তাতে তার কিছু আসে যায়? কিচ্ছু আসে যায় না। সুতরাং এই জন্য আমি বলছি যে রাজনীতিবিদদের দায়িত্ব, যারা রাজনীতি করে তারা দেশ চালাবে। এই যে মনিয়াফা আছে, উনি তো এমপি হবে, উনি তো ওনাদের দায়িত্ব। আর কত সহ্য করবে? এই সরকার একটা অথর্ব সরকার, এ কিচ্ছু চালাতে পারতেছে না, সব ফেল। আর কত দেখবে? একটা বছর হয়ে গেছে, কোনো জায়গায় কোনো শৃঙ্খলা নাই। বিশ্ব ব্যাংক বলছে, শোনেন, বিশ্ব ব্যাংক বলছে সামনের বছরে 3.3 জিডিপি গ্রোথ হবে। বাংলাদেশের ইতিহাসে 2019 সাল থেকে 20 অর্থ বছরে ওইটা ছিল 3.75% জিডিপি, অর্থাৎ সামনের বছর সবচাইতে সর্বনিম্ন জিডিপি গ্রোথ হবে, অর্থাৎ দুর্ভিক্ষ হবে, পরিষ্কার দুর্ভিক্ষ হবে, অথবা ফেল স্টেট হবে। আপনি এখনো রাজনীতিবিদরা ইলেকশন কখন দিবে এই জন্য ইউনূস সাহেবকে তেল মারতেছে, দেশটা গোল্লায় যেতেছে, ওনারা তেল মারতেছে। জি, আপনাকে ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি। রাজনীতিবিদদেরকে কিন্তু ইঙ্গিত করেছেন যে নির্বাচনের জন্য তেল মারছেন, কিন্তু গোপন চুক্তি হয়েছে সেটা জানতে চাইছে না রাজনৈতিক দলগুলো। দেখেন, রাজনীতিবিদরা যেহেতু উনি বলতে পারেন, উনি তো রাজনীতি করেন না, সাংবাদিকতা করেন, রাজনীতিবিদরা দাঁতে চেপে, দাঁত কামড় দিয়ে বসে আছেন যে একটা নির্বাচন হলে, যেহেতু অনেক বছর এই দেশে নির্বাচন নাই, সেই আপনার 2001-এর নির্বাচনের পরে আর ওরকম নির্বাচন হয় নাই, তো সেই এতগুলো বছরের নির্বাচনের জন্য রাজনীতিবিদরা মনে করছে একটা নির্বাচন হলে অনেকগুলো জট খুলে যাবে, তখন দেখব এই মুহূর্তে তাকে না খেপিয়ে। এবং রাজনীতিবিদরা এটা ওভার কনফার্ম জেনে রাখতো আগের দিনের সূত্র অনুযায়ী যে একটা অনির্বাচিত সরকার কোনো চুক্তি করতে পারে না, একটা অনির্বাচিত সরকার বড় কোনো ডিসিশন নিতে পারে না, কিংবা একটা নির্বাচিত সরকারও অন্য অন্য দল ডাকা ব্যতি রেখে, লাইক আমি আপনাকে বলি, শেখ হাসিনা যখন এই দেশ ছেড়ে পালিয়ে গেল এবং ইন্ডিয়াতে জায়গা নিল, তখন কিন্তু মোদি সরকার কিন্তু সাথে সাথে সব দলকে ডেকে সংসদীয়ভাবে সে জিজ্ঞেস করে সে কিন্তু তাদের ম্যান্ডেট নিয়ে শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। সেটা কিন্তু সে নাও করতে পারতো, কিন্তু এটা করেছে। এটাই হচ্ছে গণতন্ত্র ওদের দেশের। তা আমাদের কি করেছে, আমরা তো এরকমই আশা করছি যে আমাদের সঙ্গে আলোচনা করবে। সব রাজনৈতিক দলগুলো তো ক্যান্টনমেন্টে বৈঠক করেছিল, সেই বৈঠকের ক্যান্টনমেন্টের সঙ্গে বৈঠকের যদি কথা এবং কাজের মিলই থাকতো, তাহলে ক্যান্টনমেন্টের যিনি চিফ, উনি এতগুলো কথা বলতেন না যে আপনারা কাদা ছোড়াছুড়ি করলে দেশের সার্বভৌমত্ব চলে যাবে। সে সময় জাতীয় পার্টি ছিল, এখন জাতীয় পার্টি এর মধ্যে নাই। না, কাদা ছোড়াছুড়ি জাতীয় পার্টিকে বোঝায় নাই। যারা এই আন্দোলনের হোতা ছিল, যারা এদেরকেই বুঝিয়েছিল যে
হঠাৎ করে এই দেশটা স্বাধীন হতে না হতেই এই যে এই দেশের মানে আপনার গণতন্ত্র ফিরে আসতে না আসতেই যার মতো করে যেভাবে পারছে এইখানে তাদের নিজস্ব আইন চালু করছে, সেইটা বন্ধ করার জন্যই বলছিল। কিন্তু সেটা কি আদৌ বন্ধ হয়েছে? হয় নাই। যাই হোক, আমি যেটা বলছিলাম যে সরকারের কাছে এই কারণে যে একটা নির্বাচন হবে এবং খুব তাড়াতাড়ি নির্বাচন হবে, তার আগে হয়তো তেমন কিছু হবে না, এই জন্য এই তারা চুপ করে আছে। হ্যাঁ, তাদের চুপ করে থাকার কথা না। দেশটা যদি কিছুটা স্থিতিশীল হতো তাহলে তারা চুপ করে থাকতো না, তারা কথা বলতো। নির্বাচন আজকে হোক কালকে হোক নির্বাচন দিতেই হবে। এখন যারা একটা পরাশক্তির উপর নির্ভর করে আছে এবং তারা নিজেরাও পরাশক্তির অন্তর্ভুক্ত, এই কারণে যে যারা এই দেশ চালাচ্ছে তারা বেশিরভাগই বিদেশি নাগরিক। যখন বিদেশি নাগরিক হয় তখন এই দেশের প্রতি আপনার কোনো বাধ্যবাধকতা থাকে না। তারা হলো আপনার নীলকরদের মতো, আসবে, অধিকার করবে, লুটপাট করবে, নিয়ে চলে যাবে। এই অধিকার করে লুটপাট করার কাজেই তারা ব্যস্ত থাকবে এবং এই নিয়ে অনেক কথাও হচ্ছে। তাহলে তাদের কাছে আমিও বলবো যে রাজনীতিবিদদের কাছে যে নির্বাচনের জায়গায় থাকুক, ওইখানেও আপনারা ঐক্যবদ্ধ থাকেন এবং সরকারের অন্যায় অপকর্মগুলো যদি এখনই প্রোটেক্ট না করতে পারেন, তাহলে সরকার যদি কিছু বলে দেয়, দিয়ে দেয়, আমরা কার কাছে যায় আমরা বলবো? আপনি দেখেন ৭২ সালে 7 দিনের জন্য ফারাক্কারে বাদ দিয়ে ইন্ডিয়ান সরকার বলেছিল 7 দিনের জন্য শেখ মুজিবুর রহমান সাহেবকে যে আমরা টেস্ট করতে চাই, অন টেস্ট। ৭২-এর পরে কি 2025 সাল, অন টেস্ট আর তাদের শেষ হয় নাই। তারা এখন মেপে জল দিলে পানি দিলে আমরা পাই, না দিলে আমরা পাই না। তারা বলে দিছি আমরা 1 কেজি, আমরা 1 ছটাকও আমরা ফিল্ডে পাই না। তো এই অবস্থার মধ্যে সরকার আসছে, সরকার গেছে, অনেকগুলো সরকার, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি নাই। সেই জায়গা থেকে বলছি, একটা চুক্তি হয়ে গেলে আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু অনেক সরকার, যেমন খালেদা জিয়া সরকার অনেকবার কিন্তু জাতিসংঘে গিয়ে বলেছিল এই কথাগুলো, কিন্তু অনেকেরই কর্ণপাতই হয় নাই। এক কান দিয়ে শুনেছেন বড় পরাশক্তিরা, আরেক কান দিয়ে বের হয়ে গেছেন। কারণ তাদের কাছে, ইন্ডিয়ার কাছে তাদের বাধ্যবাধকতা আছে, জবাবদিহিতা আছে, তাদের কাছে বড় কিছু পাওয়ার আছে, আমাদের কাছে বড় কিছু পাওয়ার নাই। যে কারণে আমাদের মতো লোকদেরকে জলাঞ্জলি দিলে তাদের কিচ্ছু আসে যায় না। এই পৃথিবীতে এখন কোনো অনুকম্পা বলতে কোনো শব্দ নাই। এখানে এখন একটা শব্দই আছে, সেটা গিভ অ্যান্ড টেক। তো এই গিভ অ্যান্ড টেক নিয়ে আপনার যদি মনে করেন ওইখানেই ব্লেসিংসের কথা বলে, ওইখানেই আপনার গণতন্ত্রের কথা বলে, যাদের সঙ্গে আপনার মিলবে তারা গণতন্ত্র মনা 100%। যতদিন গাদ্দাফি তাদের সাথে এক ছিল ততদিন কিন্তু অগণতান্ত্রিক হয়েও গণতন্ত্র মনা ছিল। যখন গাদ্দাফি গণতন্ত্র মনা হলো এবং তাদের কথা, বন্ধুদের, এককালীন বন্ধুদের কথা শুনলো না, তখন কিন্তু তাকে খুবই করুণভাবে চলে যেতে হলো এবং খুবই জঘন্যতরভাবে তার জাতির কাছে তাকে অপদস্থ হতে হলো। তো এই পৃথিবীটা চলছে এখন এদের হাতে। তো তাদের হাতের সঙ্গে যারা আছে তাদেরকে বলতে চাই, বাংলাদেশ কিন্তু অন্যরকম একটা দেশ। এইখানে -2 ফর্মুলা বাস্তবায়ন 25 বছরে করতে পারে নাই। 2006-এর ঘটনা, কিন্তু এটার বীজ কিন্তু অনেক আগে বপন করা, সেটা পারে নাই। তো -2 ফর্মুলা কিন্তু বাস্তবায়ন করতে পারলে বিএনপির এত রকম জয় জয়কার থাকতো না। বিএনপিকে যতবার হেয় করতে চেয়েছে, যতবার ভাঙতে চেয়েছে, বিএনপি তার চেয়ে দ্বিগুণ ক্ষমতায় উদ্ভাসিত হয়েছে। সো এখন বলতে চাই, যত রকম চেষ্টাই করুক না কেন, এই দেশের জন্য কিন্তু খুবই এটা একটা ক্রান্তিকাল হলেও এই দেশের মানুষজনের ভেতরে কিন্তু রাজনীতি। এবং এই কথাটাই বলতে চাই যে আরেকটা লাস্ট কথা, যে নোবেল বিজয়ী, আপনি খেয়াল করে দেখেন এশিয়া মহাদেশে যত লোক নোবেল পেয়েছে তাদের কিন্তু শেষ জীবনটা খুব ভালো যায় নাই। আমরা চাই আপনি নোবেল বিজয়ী, আপনার জীবনটা ভালো যাক। আমরা চাই না আপনি জোর করে চিমটি কেটে ঘা করেন। আপনাকে ধন্যবাদ এমএ আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।